লখনৌ শহরের মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, একটা জায়গা যেখানকার দেওয়ালগুলো আজও যেন গল্প বলে যায়। গুলির দাগ, ভাঙা স্তম্ভ আর ধ্বংসস্তূপ, সব কিছুতেই যেন ইতিহাসের চিৎকার। এটাই দ্য রেসিডেন্সি। এই বিশাল স্থাপত্যটি নির্মিত হয়েছিল নবাব আসাফউদ্দৌলা এবং নবাব দ্বিতীয় সাদাত আলী খানের শাসনকালে 1780 থেকে 1800 সালের মধ্যে। তৎকালীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে গড়ে ওঠা এই ভবনটি ছিল 3 তলা বিশিষ্ট, যার উপরে ছিল একটি উঁচু টাওয়ার। আর সেই টাওয়ারে স্থাপিত পতাকা দণ্ডে স্বাধীনতার পূর্বে একের পর এক ইউনিয়ন জ্যাক পতাকা উড়ত, যা ব্রিটিশ শাসনের প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল। সালের সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় লখনৌ রেসিডেন্সি আক্রমণের মূল কারণ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের তীব্র ক্ষোভ এবং অযোধ্যা দখলের প্রতিশোধ। লখনৌ রেসিডেন্সি আক্রমণের প্রধান কারণ হল 1856 সালে লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং নবাব ওয়াজিদ আলী শাহকে নির্বাসনে পাঠান। এতে অযোধ্যার জনগণ এবং সৈন্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সালটা 1857, যখন ভারত জুড়ে ঐতিহাসিক মহাবিদ্রোহের দামামা বাজছে। সেই বিদ্রোহের সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ অধ্যায়গুলির একটি লেখা হয়েছিল এখানেই। প্রায় 5 মাসের অবরোধ, ক্ষুধা, মৃত্যু আর বেঁচে থাকার মরিয়া লড়াই। কিন্তু প্রশ্ন হলো, এই রেসিডেন্সি আসলে কি ছিল, আর কেনই বা এটি হয়ে উঠল ইতিহাসের এক রক্তাক্ত স্মারক? চলুন ফিরে যাই 1857 সালে। দ্য রেসিডেন্সি ছিল ব্রিটিশদের প্রশাসনিক কেন্দ্র, যেখানে থাকতেন ব্রিটিশ রেসিডেন্ট, অর্থাৎ নবাবের দরবারের ব্রিটিশ প্রতিনিধি। অষ্টাদশ শতকের শেষ দিকে তৈরি এই বিশাল কমপ্লেক্সে ছিল অফিস, চার্চ, হাসপাতাল, আবাসন, এমনকি নিজস্ব কবরস্থান। সহজভাবে বললে এটি ছিল লখনৌয়ের ভিতরে একটি মিনি ব্রিটিশ কলোনি। কিন্তু এই জায়গা দ্রুতই যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। সাল ভারতের ইতিহাসে এক বিস্ফোরক সময়। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মহাবিদ্রোহ, আর লখনৌ হয়ে ওঠে তার অন্যতম কেন্দ্র। সেই সময় প্রায় 3000 ব্রিটিশ ও তার অনুগত ভারতীয় আশ্রয় নেয় এই রেসিডেন্সিতে। আর তারপরেই শুরু হয় এক ভয়ঙ্কর অবরোধ। 30 জুন 1857 সালে শুরু হয় সিজ অব লখনৌ। বাইরে প্রায় 30,000 বিদ্রোহী সৈন্য, ভেতরে মাত্র 3,000 মানুষ। দিন যায়, খাবার কমতে থাকে, জলের জন্য করতে হয় হাহাকার, হাসপাতাল ভর্তি হয়ে যায় আহতদের নিয়ে। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন ব্রিটিশ প্রেসিডেন্ট স্যার হেনরি লরেন্স গুরুতর আহত হয়ে কয়েকদিনের মধ্যেই মারা যান।
Hall. During the Lucknow siege, this was made as the makeshift hospital. The wounded soldiers were treated over here. আপনার চোখে পড়বে ভাঙা দেওয়াল, গুলির চিহ্ন আর এক অদ্ভুত নীরবতা। এখানকার প্রতিটি ইট যেন 1857 সালের গল্প বলে। সব কিছুই যেন সময়ের মধ্যে থমকে আছে। আর আজ এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বিশেষভাবে এটিকে পুরোপুরি পুনর্নির্মাণ করা হয়নি, যাতে দর্শকরা ইতিহাসকে ঠিক যেমন ছিল তেমনভাবেই অনুভব করতে পারেন। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে নানান গল্প। কেউ বলেন রাতে শোনা যায় অদ্ভুত শব্দ, কেউ বলেন এই জায়গা এখনও অতীতকে বয়ে নিয়ে চলে। হয়তো এগুলো সবই কল্পনা কিংবা ইতিহাসের গভীর ছাপ। We are in front of Dr. Ferrer's house. He was a royal doctor. So quite an impressive building he used to reside in. The siege was held for more than 100 days and the bullet marks can still be seen. এরপর আমরা গেলাম আম্বেদকর মেমোরিয়াল পার্কে। এটি তৈরি হয় মূলত দলিত সমাজের মহান নেতাদের স্মরণে। এই প্রকল্পটি শুরু করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। 2008 সালে এই পার্কের নির্মাণ শুরু হয় এবং পরবর্তীতে এটি একটি বিশাল স্মারক কমপ্লেক্সে রূপ নেয়। এখানে শুধু ডাক্তার বি.আর. আম্বেদকরই নন, বরং আরও বহু সমাজ সংস্কারকের স্মৃতি সংরক্ষিত। পুরো কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে লাল ও গোলাপি বেলে পাথর দিয়ে, যা আনা হয়েছে রাজস্থানের খনি থেকে। কিন্তু এই পার্কে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। এর প্রকল্পে খরচ হয়েছিল হাজার হাজার কোটি টাকা, যা নিয়ে সমালোচনাও শুরু হয়। অনেকে বলেন এই অর্থ উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেত। আবার অন্যদের মতে এই পার্ক একটি প্রয়োজনীয় প্রতীক, যা ইতিহাসে উপেক্ষিত মানুষদের সম্মান দিয়েছে। সত্যিটা হয়তো মাঝামাঝি কোথাও।